এবং ফাইজারের 2 ডোজ টিকা 12 থেকে 15 বছর বয়সীদের করোনা থেকে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম। 4 মাস পর্যবেক্ষণের পর শতভাগ সাফল্য পাওয়ার দাবি মার্কিন কোম্পানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুস। ফাইজারের টিকার 2 ডোজ কিশোরীদের করোনা থেকে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম। 4 মাসের বেশি সময় পর্যবেক্ষণের ফলাফল শেষে এমন দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। স্বস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিভাবকরা। এদিকে দেশটির সরকারি দফতরের 90% কর্মী টিকার আওতায় এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। ফাইজার বায়োএনটেকের টিকা কিশোরীদের শরীরে তুলনামূলক বেশি সময় করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। 12 থেকে 15 বছর বয়সীদের উপর পরিচালিত শেষ পর্যায়ের এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এরপর গেল আগস্টে 16 বছরের বেশি বয়সীদের শরীরে ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমোদন পায় এটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে শিশুরা পাচ্ছে এই টিকা। সাম্প্রতিক গবেষণার তথ্যে স্বস্তি বেড়েছে অভিভাবক মহলে। সোমবার ফাইজার কর্তৃপক্ষ জানায় তাদের 2 ডোজ টিকা নেয়া কিশোরীদের টানা 4 মাসের বেশি পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ছিল। এর আগে গত অক্টোবরে ফাইজার জানায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তাদের ভ্যাকসিন 90% বেশি কার্যকর। গেল 8 অক্টোবর পর্যন্ত 2250 শিশুর উপর চালানো পরীক্ষায় দেখা যায় দ্বিতীয় ডোজ নেওয়ার 1 সপ্তাহ পর তাদের শরীরে 90.7% করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 90% সরকারি কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই সংখ্যা 95%-এর বেশি হলে আরও ভালো হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আসিয়ান সম্মেলনে এবারও জায়গা হলো না মিয়ানমারের। জোটভুক্ত দেশগুলোর আপত্তির কারণেই বার্ষিক এই সম্মেলন থেকে বাদ পড়ল দেশটি। এর আগে মিয়ানমারের সেনাপ্রধানকে সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দিতে জোটভুক্ত দেশগুলোর কাছে অনুরোধ জানায় চীন। চীনের আয়োজনে সোমবার দক্ষিণ পূর্ব দেশগুলোর অংশগ্রহণে শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। ভার্চুয়াল এই সম্মেলনের প্রতিনিধিত্ব করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে অনুষ্ঠানে এবারও জায়গা হলো না মিয়ানমারের। মূলত আসিয়ানভুক্ত দেশগুলোর আপত্তির কারণেই মিয়ানমারের জান্তা সরকার জেনারেল মিন অং হলাইকে বাদ রেখে শুরু হয় এই সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখেন শি জিনপিং সহ বিভিন্ন দেশের নেতারা। গত 3 দশক ধরে আসিয়ান চীন সম্পর্ক অসাধারণ সম্ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে চীন আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে মিলে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখবে। চলতি বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সরকার প্রধান অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থান হয় দেশটিতে। সোমবার সম্মেলনের নেতারা এর তীব্র সমালোচনা করেন। এর আগে দেশটির ভেতর সহিংসতা বন্ধের প্রতিশ্রুতিতে জান্তা সরকারের সাথে একটি আঞ্চলিক চুক্তি উপস্থাপন করেছিল আসিয়ান, কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় দেশটিকে সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়। ইতোপূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে সম্মেলনে মিয়ানমারের অংশগ্রহণের তদবির করেছিল চীন। তবে এতে তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি। এর আগে গেল 26 থেকে 28 অক্টোবর আসিয়ানের 3 দিনের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য দেশগুলোর আপত্তির কারণে ওই সম্মেলনেও অংশ নিতে পারেননি মিয়ানমারের জান্তা প্রধান। জিনিয়া শেখ, সময় সংবাদ। এখন থেকে ফ্রান্সের কোনো সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার করা যাবে না, এমনকি বাড়িতে পশু পাখি পালনের ক্ষেত্রেও জারি করা হয়েছে বিধিনিষেধ। পশু পাখি সংরক্ষণে এমনই এক যুগান্তকারী আইন প্রণয়ন করল ফরাসি সরকার। কথায় বলে বন্যেরা বনে সুন্দর, কিন্তু এই সিংহটি এর নিবাস ছেড়ে বন্দী রয়েছে খাঁচায়। তেমনি সমুদ্রের বিশাল বিচরণ ক্ষেত্র থেকে সরিয়ে ডলফিনগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ছোট্ট কৃত্রিম লেকে। আর এভাবে দিনের পর দিন সার্কাস সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে বন্যপ্রাণী।
সম্প্রতি পশু পাখি সংরক্ষণে গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে ফ্রান্স। সিনেটে সর্বসম্মতিক্রমে পশু নির্যাতন বন্ধে আইনটি পাশ হয়। এর ফলে এখন থেকে দেশটির সার্কাসগুলোতে আর কোনো বন্যপ্রাণী ব্যবহার করা যাবে না, এমনকি পশু পাখি বেচাকেনাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অবশেষে মানবতার জয় হলো। পশু নির্যাতন দমনে বহুল প্রতীক্ষিত আইন পাশ করেছে সরকার। সার্কাসে যেভাবে পশু পাখির উপর অত্যাচার করা হয় তা খুবই দুঃখজনক। এখন থেকে প্রাণী সংরক্ষণে যা যা করার প্রয়োজন তাই করব আমরা। নতুন আইন অনুসারে ফ্রান্সে খামারে বেজি ও অন্যান্য সরীসৃপ প্রাণীর উৎপাদন ও লালন পালন বন্ধ হয়ে যাবে। এছাড়া পশু পাখি কেনার ক্ষেত্রে একটি চুক্তিনামায় সই করতে হবে। বাড়িতে রাখা কোনো পশুর উপর অত্যাচার হলেও কঠোর শাস্তির বিধান রয়েছে। এতে 5 বছরের জেল ও 75 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে পশুপ্রেমীরা এই আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছিলেন। সার্কাস ও বাড়িতে পশু পাখি পোষার নামে অত্যাচার চালানো হয় বলে তাদের অভিযোগ ছিল। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন ও নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছেন পর্তুগিজরা। এরই মধ্যে লিসবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। সেজেছে ছোট বড় সব শহর। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বড়দিনকে সামনে রেখে লিসবনে বর্ণাঢ্য সাজ। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নজর কাটছে সবার। জমকালো আলোকসজ্জার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। বড়দিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে পর্তুগিজদের আয়োজন বরাবরই নজর কাড়া। নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী এই আলোকসজ্জা দেখতে লিসবনে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারে যে আলোকসজ্জা রয়েছে এটা সত্যি অন্যান্য বারের চাইতে একটু ব্যতিক্রম, এবং আমরা নিজেরাও আসলে এইসব আলোকসজ্জা দেখে খুবই বিমোহিত এবং উপভোগ করছি। এখানে এই পর্তুগিজরা প্লাস এখানে অন্য দেশের অনেক মানুষ এই লাইটিং বা এদের যে আলোকসজ্জা এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত বা ইউরোপের অন্য দেশ থেকে এখানে ঘুরতে আসেন। লিসবনের যে রাতের সৌন্দর্য তা এমনিতে অনেক সুন্দর, তার মধ্যে যে ক্রিসমাসের যে আলোকসজ্জা তা আসলে অনেক উপভোগ্য। বড়দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। বিভিন্ন সড়ক বা স্থাপনার প্রত্যেকটি আলোকসজ্জায় রয়েছে ভিন্নতা। করোনা মহামারীর কারণে গত বছর অনেকটা বিবর্ণ বড়দিন উদযাপন করতে হয়েছে পর্তুগিজদের। তাই এই বছরের বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত তারা। তবে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি পর্তুগালেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সে উচ্ছ্বাসকে বাধাগ্রস্ত করে কিনা সেটা নিয়ে রয়েছে উদ্বেগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বায়ু দূষণ রোধে মহাপরিকল্পনা হাতে নিয়েছে আইরিশ সরকার। বর্তমানের চেয়ে কার্বন নিঃসরণ 51% কমিয়ে আনার পাশাপাশি 2050 সালে তা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও দেশটির। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বায়ু দূষণের জন্য দায়ী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই আয়ারল্যান্ড। তারপরও সতর্ক দেশটি। শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিরূপ প্রভাব এড়াতে মহাপরিকল্পনা গ্রহণ করছে আইরিশ সরকার। বাতাসে দূষণ কমাতে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক চুক্তিতে কার্বন নিঃসরণও কাজ করছে দেশটি। গত জুলাইয়ে দেশটির ক্যাবিনেটে পাশ হয়েছে জলবায়ু ও কার্বন নিঃসরণ সংশোধন আইন। সৌর ও বায়ু শক্তির উৎস থেকে অধিক বিদ্যুৎ উৎপাদনও করা হবে এ সময়। এদিকে জমিতে রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার কমাতে 3.5 লাখ হেক্টর জমিতে জৈব সারের ব্যবহারও শুরু হচ্ছে। এতে বছরে 3,25,000 টন রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার হ্রাস পাবে। মূল বাজেটে একটি কার্বন বাজেটও প্রণয়ন করা হয়েছে, যেটি আগামী 2030 সাল পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের এমন পদক্ষেপে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরাও। আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই সাকসেস হবে। আমরা সবাই এ ব্যাপারে সহযোগিতা করে আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য বায়ু দূষণ প্রতিরোধের বিকল্প নেই। আগামী 2030 সালের মধ্যে আর অনেক নানা পরিকল্পনা হাতে নিয়েছে বৈদ্যুতিক ব্যবহার বাড়ানোর জন্য। আমি তাদের এই পরিকল্পনাটি একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। 2030 সালের মধ্যে 1,500 বৈদ্যুতিক বাস চালু সহ 10 লাখ গাড়ি বৈদ্যুতিকে উন্নতি করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে দেশটিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ থেকে বাজারে পেট্রোলিয়াম সরবরাহের ঘোষণা দিতে প্রস্তুত দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বেশ কয়েকদিন ধরেই নিজেদের পেট্রোলিয়াম মজুদ থেকে অপরিশোধিত জ্বালানি তেল বাজারে সরবরাহে চীন, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশকেও উদ্বুদ্ধ করে আসছেন বাইডেন। একই সঙ্গে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে তেলের উত্তোলন বাড়াতে ওপেককে লাগাতার চাপ দিয়ে আসছে মার্কিন প্রশাসন। এদিকে উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করছে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলক দেশগুলোর সংগঠন ওপেক। এমন খবরই সোমবার কিছুটা বেড়েছে তেলের দাম। রয়টার্সের খবরে জানানো হয়েছে, আগামী 2 ডিসেম্বর বিশ্ববাজারের জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ বিষয়ে বৈঠকে বসবে ওপেক। সেখান থেকে আসতে পারে নতুন কোনো সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পকেটে বর্তমানে করোনার আগের চেয়ে বেশি অর্থ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জেরেমি পাওয়েলকে দ্বিতীয় মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার অনুষ্ঠানে বাইডেন এই কথা বলেন। এ সময় জেরেমি পাওয়েল বলেন, বিগত কয়েক বছরের তুলনায় বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মার্কিন অর্থনীতি। 1.5 বছরের করোনা স্থবিরতা কাটিয়ে বেশ কয়েক মাস ধরেই স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। করোনার কবলে পড়েই গত বছর বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জিডিপির আকার কমেছে 3.5%। দেশটির অর্থনীতির এই সংকোচন 1946 সালের পর সর্বোচ্চ। এ সময় দেশটির প্রায় 4 কোটি লোক কাজ হারানোর পর এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি অনেকেই। তবে এই সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ নিয়ে বেশ প্রশংসিত হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এরই পুরস্কার হিসেবে দ্বিতীয়বারের মতো ফেডারেল রিজার্ভের দায়িত্ব পেলেন জেরেমি পাওয়েল। এ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্ব এখন এক বিশেষ সময় পার করছে, তবে সেখানে অবশ্যই কিছুটা হলেও আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি। বিশ্বের একমাত্র দেশ যে দেশের অর্থনীতির আকার আজ আগের চেয়ে বড়। এই দেশের প্রত্যেকটি পরিবারের করোনা মহামারীর আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ রয়েছে। এ সময় মার্কিন অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে জেরেমি পাওয়েল বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই শক্ত অবস্থানে যাচ্ছে দেশটির আর্থসামাজিক কাঠামো। করোনার মন্দা মোকাবেলা করে মার্কিন অর্থনীতি বর্তমানে অন্য সময়ের তুলনায় দ্রুত গতিতে বড় হচ্ছে। আমরা আবার সবাইকে কাজে ফেরাতে কাজ করছি, মূল্যস্ফীতি নিয়েও কাজ করছি, যেন প্রত্যেকটি মার্কিন পরিবার খাদ্য, বাসস্থান ও যাতায়াতের খরচ মেটাতে পারে। আগামীতে ফেডারেল রিজার্ভের কাজ সহজ করতে বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের উপর জোর দিয়েছে মার্কিন প্রশাসন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাইয়ের খবর। টানা হারে ছেলেরা হতাশ করলেও নারী দলের সামনে জয়রথ ধরে রাখার মিশন। বিশ্বকাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে জ্যোতির দল। প্রতিপক্ষ অখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু আজ দুপুর 1:30টায়। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে আসরের দারুণ সূচনা করেছে বাংলার নারীরা। ব্যাটে বলে ছন্দে আছেন রুমানা আহমেদ। স্নায়ু চাপের ম্যাচে প্রমাণ করেছেন নিজের মুন্সিয়ানা। টপ অর্ডারে ফারজানা শারমিনের ব্যাটে নির্ভরতা খুঁজবে টাইগ্রেসরা। এ ম্যাচেও বাংলাদেশ মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। অন্যদিকে আসরে এখনও কোনো ম্যাচ খেলেনি মার্কিন নারীরা। দলের বড় তারকা অধিনায়ক সিন্ধু শ্রীহার্ষা। এ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলে 2022 নিউজিল্যান্ড বিশ্বকাপ প্রায় নিশ্চিত হবে টাইগ্রেসদের। কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র 1 বছর। প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 2022 সালে বিশ্ব ফুটবল আসর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের 21 নভেম্বর পর্দা উঠবে কাতার ফুটবল বিশ্বকাপ মহোৎসব। উৎসবের আর বাকি মাত্র 1 বছর। শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বিশ্বকাপ ঘিরে কাতারে অবকাঠামো উন্নয়নও প্রায় শেষ পর্যায়ে। 1 বছর বাকি থাকলেও আসরটি আয়োজনে পুরোপুরি প্রস্তুত দেশটি। এরই মধ্যে 8 স্টেডিয়ামের 5টি উদ্বোধন করা হয়েছে। চলতি মাসে আরও 2টি স্টেডিয়াম উদ্বোধন করা হবে। আর এই বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য অধীর অপেক্ষায় প্রবাসীরা। সমস্ত পৃথিবীর মানুষই কাতারের দিকে নজর রাখবে, চোখ রাখবে। আপনারাও বাংলাদেশ কমিউনিটি যারা আছেন, দেশ বিদেশে প্রবাসীরা, সবাইকে
কাতারে আসার জন্য আমন্ত্রণ। বাংলাদেশি সহ সকল এক্সপেক্টেটের মধ্যে যে আনন্দ উদ্দীপনা বিরাজ করতেছে, এটাতে আমরা বাঙালি হিসেবে শরীক হতে পারি, আমরা গর্ববোধ করি। বাঙালিরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন স্টেডিয়ামে বসে সরাসরি খেলা উপভোগ করব। আরবের ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত কাতারের দ্বিতীয় সিটি আল খোরের আল বায়াত স্টেডিয়ামে 2022 সালের 21 নভেম্বর প্রথম ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের দিন ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে ফুটবলের বিশ্ব আসরটির। সময় সংবাদ, কাতার। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।